দর্শক, আপনাকে আমন্ত্রণ যমুনা টেলিভিশন নিয়মিত আয়োজন 24 ঘন্টায়। সঙ্গে আছেন মাহফুজ মিশু। আপনারা জানেন, বহুল আলোচিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ শেষ পর্যন্ত ভেঙে দিয়েছে কেন্দ্র ব্যাংক, এবং কেন্দ্র ব্যাংকের একজন নির্বাহী পরিচালক আপাতত সেই অর্থে প্রশাসকের মতো এই ব্যাংকটি দেখভাল করবেন। ইসলামী ব্যাংক নিয়ে কী হচ্ছে, সাম্প্রতিক সময় আন্দোলন এবং সেটি ঘিরে গ্রাহকদের ভিতরে নানান রকম উত্তেজনা, এবং সেই উত্তেজনা রাজপথ থেকে সংসদ সবখানেই ছড়িয়েছে। তার সঙ্গে যুক্ত হয়েছে বিদ্যুৎ, গ্যাসের দাম সহ নানা ইস্যু। আলোচনা চলছে প্রতিবেশী ভারতের সঙ্গে পুশির এবং সীমান্ত উত্তেজনার নানা ইস্যুতে। সেসব নিয়ে কথা বলবো আমরা। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন জনাব প্রকৌশলী হাফিজ খান সোহেল। তিনি ওয়াশিংটন ডিসি বিএনপির সভাপতি, যুক্তরাষ্ট্রে থাকেন। হাফিজ খান সোহেল, আপনাকে স্বাগত এবং ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আছেন আসিফ বিন আলী, তিনি শিক্ষক ও গবেষক, তিনিও মূলত প্রবাসী, বাংলাদেশে এসেছেন। আপনাকেও স্বাগত আসিফ বিন আলী। এবং আছেন জামাত ইসলামী থেকে সংসদ সদস্য জনাব মার্জিয়া মমতাজ। মার্জিয়া মমতাজ, আপনাকে স্বাগত। মার্জিয়া মমতাজ পেশায় প্রকৌশলী এবং শিক্ষক, আপনাকেও স্বাগত। মার্জিয়া মমতাজ, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। একটু আগের খবর, ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে। এটি নিয়ে আপনারা সংসদের বাইরে সরব ছিলেন। আমার প্রশ্ন হচ্ছে, অন্য কোনো ব্যাংক নিয়ে এত আলোচনা না, এই ব্যাংকটাকে নিয়ে এত আলোচনা আপনারা কেন করলেন? কেন এটি ন্যাশনাল ইস্যু হলো? এবং ইসলামী ব্যাংক আসলে কি জামাত ইসলামীর ব্যাংক? না হলে সেটি নিয়ে আপনারা এত টেনশন কেন, বা এটি নিয়ে এত আন্দোলন, এবং শেষ পর্যন্ত তো বাংলাদেশ ব্যাংক একটা সিদ্ধান্ত নিতে বাধ্যই হলো বলা যায়। জি, আপনাকে ধন্যবাদ যারা শুনছেন এবং সাথে আছেন। আসসালামু আলাইকুম। ইসলামী ব্যাংক নিয়ে আপনি যদি আমাকে বলেন যে স্পেশালিটি, কেন আমরা এত কনসার্নড, সেটার প্রথম কারণটা হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশে একটা নতুন ট্র্যাডিশন শুরু করেছে, এবং এটা শুরু করার উদ্দেশ্যটাই এটা ছিল যে ইসলামী অর্থনীতির একটা পার্ট নিয়ে, এই যে আমরা কেন সুদ বলি, কেন সুদ বলি না, কেন মুনাফা বলি, এইটা নিয়ে মানুষকে একটা ধারণা দেওয়া। এবং এটা খুব অল্প দিনে একটা বড় অঙ্কের প্রবাসী না বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে সক্ষম হয়, প্রায় 70%-এর মতো। এবং এমন একটা জায়গায় চলে যায়, প্রত্যেকটা ব্যাংক, এমনকি সরকারি ব্যাংকও ইসলামী ব্রাঞ্চ খুলে, আসলে উদ্দেশ্য যেটাই হোক, মানুষের কাছে সেবার এই নতুন ধরনটাকে পৌঁছে যাওয়ার চেষ্টা করেছে। দ্বিতীয়ত হচ্ছে, আপনি যেটা বলছিলেন যে এটাকে নিয়ে আমাদের এত কনসার্নের কারণটা হচ্ছে, এটা কি আসলে জামাতের ব্যাংক? একটা ব্যাংক আসলে এই যে এতজন গ্রাহক সব জামাতের না, এটা তো যে কোনো মানুষ বুঝবেন। তবে উদ্যোগটা যিনি নিয়েছিলেন তিনি জামাতের নেতা ছিলেন, এবং মানুষকে আসলে ইন্সপায়ার করা হয়েছিল এটা বলেই যে আমরা ইসলামী অর্থনীতির একটা স্যাম্পল মানুষকে দেখাতে চাই এখানে। তো সেই অর্থে বলতে গেলে যারা ইসলামকে পছন্দ করেন তাদের একটা পছন্দের ব্যাংক এটা। নইলে শুধুমাত্র রেমিটেন্সেই 9 বার পাওয়া থেকে শুরু করে সব জায়গায় একটা চ্যাম্পিয়ন ছিল। তো আমরা কেন জানি না যে এটাকে আর্থিক প্রতিষ্ঠান হিসেবে না দেখে একটা দলীয় প্রতিষ্ঠান হিসেবে, শুধু এখন না, আগেও দেখা হয়েছে। আমরা দেখেছি যে শেখ হাসিনার সময়ও এটাকে খুব অন্যায়ভাবে দখল করে নেওয়া হলো, এবং এই যে বিদেশি বিনিয়োগকারী ছিলেন মিডল ইস্টের আল রাজি গ্রুপ এবং আরও একটা গ্রুপ, তাদেরকে অন্যায়ভাবে তাদের শেয়ারগুলোকে ট্রান্সফার করা হয়, এবং অবশ্যই প্রকৃত মূল্য দেওয়া হয় নাই, এবং এটা অবৈধভাবে দখল করে ফেলা হয়। ঠিক একই কায়দায় এই সময় আমরা দেখলাম এটার একটা প্রচেষ্টা চলছে। তো আমরা এখনও বলবো যে এটা একটা আর্থিক প্রতিষ্ঠান, এবং এটা প্রতি বছর অডিট রিপোর্ট সাবমিট করে। এটার প্রত্যেকটা জায়গায় পুঙ্খানুপুঙ্খ কাজ দেখা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকেই। সুতরাং এখানে কোনো অভিযোগ থাকলে সেটার ব্যাপারে তো ব্যবস্থা নেওয়াই যায়, কিন্তু রাতের আধারে একটা জুম মিটিং করে অবৈধভাবে এটার চেয়ারম্যানকে অপসারণ করা হবে বা তার পদত্যাগপত্র গ্রহণ করা হবে, এটার আসলে কারণটা কি, এটা আমাদের কাছে কখনোই পরিষ্কার না। আমরা এটার জন্য কথা বলেছি সংসদে বা সংসদের বাইরে, কিন্তু আবার শেষ পর্যন্ত যেটা হলো সেটা কি কোনো পক্ষের জন্যই ভালো হলো? ধরুন, গত কয়েকদিনে গ্রাহকদের ভোগান্তি, বুথে টাকা না থাকা, চেক নিয়ে গিয়ে চেক ডিজনার হওয়া, এবং শেষ পর্যন্ত পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া, এখন তার মানে কি ইসলামী ব্যাংক নিয়ে কোনো একটা সমঝোতা হচ্ছে বিটুইন দ্য গভর্নমেন্ট এন্ড অপোজিশন? আমি এখনো বলতে পারছি না, এটা তো একদম কিছুক্ষণ আগের নিউজ। আমি এখনো বলতে পারছি না যে আসলে এখন এটা কি হচ্ছে,
কিন্তু একটা ব্যাপার যেটা এটা যে খারাপ হয়েছে এটা তো আপনিও বুঝতে পারছেন, আমরাও বুঝতে পারছি। এবং অর্থমন্ত্রী যদিও সংসদে বলেছেন যে মানুষ চেয়ারম্যান দেখে একটা ব্যাংকে টাকা রাখে না, কিন্তু ইসলামী ব্যাংকের কেসটা কিন্তু একটু আলাদা। এখানে যারা তাদের কষ্টার্জিত পয়সা রাখেন তারা এটা মনে করে রাখেন যে এখান থেকে যে ইনকামটা হবে সেটা হালাল হবে, এবং এখানে আরও কিছু অ্যাসপেক্টস আছে। তো এই ট্রাস্ট যদি কারোর নষ্ট হয়ে যায় এবং তারা ব্যাংক থেকে টাকা উঠিয়ে নিতে শুরু করেন, এই ফ্লোটা আসলে শুধু একটা ব্যাংকের জন্য না, এটা এক সামগ্রিক অর্থনীতিকে প্রভাবিত করে। আপনি দেখেছেন গতকাল ডাচ বাংলা ব্যাংকের বুথে টাকা পাওয়া যায় না, এবং এরকম আরও কিছু জায়গায় তারল্য সংকট তো হচ্ছে আসলে। তো আমরা এটার ব্যাপারে কথা বলেছি, আমি নিজেও কথা বলেছি, আমরা সংসদে বলেছি। তো এটার আসলে একটা অবভিয়াস একটা কনসিকোয়েন্সেস আমরা এখন দেখতে পাচ্ছি। জি, আমি একটু হাফিজ খান সোহেল আপনার কাছে আসতে চাই। আপা, তার আগে আপনি আরেকটা বিষয় আরেকটু বলবেন যে তাহলে এই ব্যাংকটির এখন ভবিষ্যৎ কি, এবং ধরেন যে আস্থাটা হারালো ব্যাংকটা, অথবা যে সুনামটা দীর্ঘদিন ধরে তৈরি হয়েছিল বোর্ডকে কেন্দ্র করে, পরিচালনা পর্ষদ এবং এই Bankটা নিয়ে এস আলমের সঙ্গে সম্পৃক্ততা বা দখল করা, এবং আরো অনেকগুলো ব্যাংক এরকম হয়েছে আপনি জানেন। ফলে অন্য ব্যাংকগুলা নিয়ে টেনশন না থেকে শুধু এই একটা ব্যাংক নিয়ে যখন আপনারা কথা বলেন, তখন এই ব্যাংকের উদ্দেশ্য বিধেয় সেটি নিয়ে প্রশ্ন ওঠে। স্বরাষ্ট্রমন্ত্রী একটা সুনির্দিষ্ট কর্মসূচির কথা সংসদে দাঁড়িয়ে বলেছেন, নির্বাচনের আগে সেই ব্যাংকের অর্থ সেই কাজে ব্যয় হওয়ার তিনি দাবি করেছেন, এবং তিনি বলেছেন তিনি যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী সব তথ্য তার কাছে আসে। ফলে এগুলোরও সুরাহা হওয়া দরকার কিনা? অবশ্যই দরকার। দেখেন, বিরোধী দলীয় নেতা কিন্তু শুধু এই ব্যাংকটা না, 5টি যে ব্যাংকগুলোকে একসাথে করে ফেলা হয়েছিল সেগুলোর ব্যাপারেও কথা বলেছেন, আমি নিজেও কথা বলেছি। সুতরাং এটা আসলে বলা মনে হয় ঠিক হবে না যে আমরা শুধু একটা ব্যাংক নিয়ে চিন্তিত। এবং মজার ব্যাপার হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী যে কথাটি বলেছেন আরডিএস এর ক্ষেত্রে, আরডিএস এর রিটার্ন পার্সেন্টেজ হচ্ছে 98%। অর্থাৎ মনে করেন জামাত ভোটের আগে এই মানুষগুলোকে টাকা দিয়েছে এবং 98% আবার এই টাকাগুলো ফেরতও দিয়েছেন, ভোট দিয়েছেন কিনা আমরা জানি না। তাহলে এই অভিযোগটা কিন্তু আসলে ধোপে টেকে না। তারপরেও আমরা এখানে সবগুলো ব্যাংক নিয়ে কথা বলেছি, বাকি ব্যাংকগুলোরও মালিকানা ফিরিয়ে দেওয়ার কথা আছে, এবং মাত্র 7.5% দিতে পারলেই যে কেউ এখন এই মানে যেই মালিকরা তাদেরকে চালাতে পারছিলেন না দেখে তাদেরকে নিয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক করা হলো 5টিকে নিয়ে, তাদেরকে আবার ফিরিয়ে দেওয়া হচ্ছে কিভাবে, এবং সরকারের ভর্তুকির টাকাগুলো পুরোটাই চলে যাচ্ছে। আমরা এটার ব্যাপারে বারবার প্রতিবাদ করেছি, এবং আমরা শুধু ইসলামী ব্যাংক নিয়ে কনসার্ন না, পুরো ব্যাংকিং সিস্টেমটা নিয়ে কনসার্ন। আমি আপনাকে একটু থামাই। হাফিজ খান সোহেল, আপনি এই ইসলামী ব্যাংক ইস্যুতে কি বলবেন? মানে কোনো কারণে কি ধরেন বিগত আওয়ামী লীগ সরকারের এক ধরনের যে অভিযোগটা করা হয় যে একটি বিশেষ গ্রুপ এই ব্যাংকটি একরকম দখলে নিয়েছিল, এবং যেহেতু ব্যাংকটি প্রফিটেবল, মানে লাভজনক, বড় ব্যাংক, জনপ্রিয় ব্যাংকও বটে, ফলে সেটিকে কোনো ধরনের দখলে নেওয়া বা নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টার অংশ হিসেবেই এই সমস্ত কার্যক্রম হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আমি বলবো না, অ্যাকচুয়ালি ইসলামী ব্যাংকের যে সমস্যা সেগুলো অনুধাবন করতে হবে। আপনার শেখ হাসিনার আমলে তো এটা সত্যি অন্যায়ভাবে দখল করা হয়েছে, এটা তো সত্যি কথা। এবং ভয়ঙ্কর অক্টোবর নভেম্বর একটা রিপোর্ট বেরিয়েছিল প্রথম আলোতে যে কত হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে। তো এখন ইসলামিক ব্যাংকের যা ঘটনা ঘটছে, ব্যাংকটিকে টিকিয়ে রাখার জন্য বাংলাদেশ ব্যাংক যেটা ভালো মনে করছে বা বাংলাদেশ সরকার যেটা ভালো মনে করছে সেইভাবে করার চেষ্টা করছে, এবং ব্যাংকটাকে বাঁচিয়ে রাখার এন্ড অফ দ্য ডেতে ক্ষতিগ্রস্ত হবে কাস্টমার, এন্ড অফ দ্য ডেতে ক্ষতিগ্রস্ত হবে দেশবাসী। সুতরাং এখানে আলটিমেটলি সরকার চেষ্টা করবে যাতে এটা কোনো অবস্থাতেই বিপর্যয় না পড়ে। যার কারণে আপনি হয়তো জানেন না, গত 2-1 দিনে অনেকেই ব্যাংক থেকে টাকা তুলতে পারছে না, তারল্য সংকট তো আছেই, তার মধ্যে আবার এই পলিটিক্যাল সিচুয়েশন সৃষ্টি হয়েছে এই ব্যাংক নিয়ে। তো আমার মনে হয় যে যেহেতু বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র, এখানে একটা গণতান্ত্রিক ওয়েতে একটা নির্বাচন হয়েছে, এখানে যে কেউ যে কিছু দিয়ে পার পাবে না এখানে। কিন্তু হাফিজ খান সোহেল, একটা খুবই যৌক্তিক প্রশ্ন, সেটা হচ্ছে পার্লামেন্টে মার্জিয়া মমতাজরাও দলীয়ভাবেও এটা বলেছেন যে তারা সংসদে যারা আছেন, অর্থাৎ জামাতের হয়ে বিরোধী দলের সংসদে যারা প্রতিনিধিত্ব করছেন, তারা কেউ ইসলামী ব্যাংকের বোর্ড অফ ডিরেক্টরস বা পরিচালনার সঙ্গে সরাসরি এই মুহূর্তে সম্পৃক্ত না, রাইট? বিপরীতে বিএনপির কয়েকজন সংসদ সদস্য, এমনকি ক্যাবিনেটের কয়েকজনও তো ব্যাংকের সঙ্গে জড়িত। তাহলে ওই ব্যাংকটি যদি বিএনপির ব্যাংক না হয়, ইসলামী ব্যাংক কেন জামাতের ব্যাংক হবে, বা এই ব্র্যান্ডিংটা কেন হচ্ছে?
এটা বিএনপি করে নাই, এটা জামাত ইসলামের কর্মকাণ্ডের মাধ্যমেই প্রকাশ পেয়েছে যেটা তাদের ব্যাংক হতে পারে। যেমন এর আগে আমরা দেখেছি এই ব্যাংকের কর্মচারীদের দিয়ে ইলেকশনের আগে ওই বিভিন্ন পুলিং এজেন্ট প্রশিক্ষণ দেওয়া, তারপরে আপনার অন্যান্য সময় যেমন এই যে 2-4 দিনের যে ঘটনা, ওই যে বোর্ড অফ চেয়ারম্যানের ব্যাপারে যারা ওখানে বিক্ষোভ করেছে তারা বেসিক্যালি জামাত ইসলামের লোকজনই বিক্ষোভ করেছে, তাতে টেলিভিশনের কথাবার্তায় বোঝা যায়। তো এই সমস্ত কারণেই সবাই মনে করে এটা জামাত ইসলামের ব্যাংক, এবং এটা জামাত ইসলাম স্বীকার করুক না করুক তাদের একটা বড় অংশ এখানে জড়িত আছে আমার ধারণা। কারণ কালকেই আমি ইউটিউবে দেখছিলাম যে একটা ছেলের চাকরি চলে গেছে ইসলামী ব্যাংক থেকে, কারণ সে প্রোটেস্ট করেছে তার বেতনের কিছু অংশ টাকা কেটে নেয় এই চাঁদা হিসাবে। তো এই কারণে সে প্রোটেস্ট করার কারণে তার চাকরি চলেছে, একজন না অনেকেরই চাকরি চলে গেছে। তো আমি মনে করি যে দেখেন, নিয়ম অনিয়ম থাকবে, গণতান্ত্রিক রাষ্ট্রে এটার পর্যালোচনা হবে, এটার সঠিকভাবে সরকার এবং বিরোধী দল মিলে এটা কিভাবে লাইনে আনা যায় এবং কিভাবে এটা সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় সেভাবেই আমাদের কাজ করা উচিত। জি, আসিফ বিন আলী, আমরা তো মানে রাজনৈতিক সংকট নিয়ে কথা বলি, কিন্তু আমাদের ধরেন ব্যাংকের মতো একটি স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, সেটার সঙ্গেও রাজনীতিগত ওতপ্রোতভাবে জড়িত, সম্ভবত এই ঘটনার তার আরেকটা প্রমাণ হয়ে থাকলো। এখন আপনার পর্যবেক্ষণ কি বলে যে ইসলামী ব্যাংক শেষ পর্যন্ত এটির ভবিষ্যৎ কি? এবং ধরেন একাধিক ইসলামী ব্যাংক নিয়ে একটা একীভূতকরণ প্রক্রিয়া ছিল, মার্জকরণ, যেটা সারা পৃথিবীতে হয়, সেই প্রচেষ্টাটা এই সরকারের শুরুর দিকের অন্যতম একটা প্রচেষ্টা, ফলে সেটিও কি ব্যর্থ হতে বসেছে? দেখেন, ইসলামী ব্যাংক নিয়ে আসলে যা হচ্ছে এইটা একটা মানে বৃহত্তর রাজনীতির একটা আউটার লেয়ার। হ্যাঁ, এটা শুধুমাত্র ইসলামী ব্যাংক দেখলে বুঝলে হবে না। রাজনীতির যে মূল আর্গুমেন্ট যে অর্থনীতি এবং রাজনৈতিক সংগঠন আলাদা আলাদা কাজ করবে, রাজনৈতিক সংগঠন নিজেই অর্থনৈতিক প্রতিষ্ঠানের মালিক হয়ে যাবে না। আপনি যে প্রশ্নটা করলেন যে বিএনপির অনেক নেতার ব্যাংক আছে, কিন্তু সেটাকে তো বিএনপির ব্যাংক বলা হয় না, কারণ হচ্ছে ওই নেতাগুলোর একটা ব্যক্তিগত মালিকানার ব্যাংক, তারা ব্যবসা করছে। নট নেসেসারিলি যে তারা বিএনপি বিপদে পড়লে ওই ব্যাংক থেকে বিএনপিকে হেল্প করবে, এবং অনেক ক্ষেত্রে এরকমটা হয়তো বা দেখাও যায় না। জামাতের রাজনীতিতে আমরা যে জিনিসটা দেখি, এটা অনেক বেশি কোঅর্ডিনেটেড কনসেন্ট্রেটেড পলিটিক্স। হ্যাঁ, এটা কেমন করে ধরেন, আপনি যদি ইবনে সিনার যে কোনো প্রতিষ্ঠানে যান বা জামাতের কিছু প্রতিষ্ঠানে যান, আপনি দেখবেন যে ওরা তালিকা তৈরি করেছে যে কতগুলো প্রতিষ্ঠান বানিয়েছে। হ্যাঁ, যেমন জিয়াউর রহমানের নামে একটা প্রাইমারি স্কুলও কিন্তু তাদের বানানো আছে, এটা হচ্ছে যে ওই ফাউন্ডেশনগুলোর অর্থে। তো কেন একটা রাজনৈতিক দলকে এতগুলো অর্থনৈতিক এবং সামাজিক প্রতিষ্ঠান বানাতে হবে, এবং এটা কিভাবে আসলে রাজনীতিতে যে আমরা ফেয়ার কম্পিটিশনের কথা বলছি সেই কম্পিটিশনটা মিট করছে? হ্যাঁ, ধরেন এখন যদি এরকম বিএনপি 10টা ব্যাংক বানালো, তারপরে সেখান থেকে শুধু বিএনপির ছাত্র দলের কর্মীদেরকেই চাকরি দিচ্ছে, এবং সেখান থেকে একটা চাঁদা নিয়ে সে বিএনপির ফান্ডে দিচ্ছে। আওয়ামী লীগ যদি এরকম একটা বানায় এবং সেটা ওইভাবে করে, সেটাকে আপনি কিভাবে দেখবেন? যেটা বিএনপি করুক, জামায়াত করুক আর আওয়ামী লীগ করুক, যেই করুক না কেন, বাস্তবতা হচ্ছে যে যে কোনো ফেয়ার রাজনীতিতে অর্থনৈতিক প্রতিষ্ঠান এবং রাজনৈতিক পার্টি, পলিটিক্যাল পার্টি আলাদা থাকবে। যে মুহূর্তে পলিটিক্যাল পার্টি, নট পলিটিশিয়ান না, কিন্তু এটা মনে রাখবেন, হ্যাঁ, ব্যক্তি রাজনীতি না, এটা হচ্ছে পার্টি অ্যাজ আ হোল, যখন কোনো ইকোনমিক ইনস্টিটিউশন বানায় এবং সেটাকে দিয়ে তার রাজনৈতিক ইন্টারেস্ট সার্ভ করে, সেটাকে আর তখন আসলে আর্থিক প্রতিষ্ঠান বলা যায় না। কিন্তু ধরেন আমি বলি, ধরেন আনসার ভিডিপিরও একটা ব্যাংক আছে, পুলিশের একটা ব্যাংক আছে, অন্যান্যদের তো আছেই। ফলে সবার যদি ব্যাংক থাকতে পারে, মানে পলিটিক্যাল পার্টিও যদি ব্যাংক করে, ধরেন আমি বললাম বিএনপি ঘোষণা দিয়ে একটা ব্যাংক করলো, ব্যাংকের নাম ধরেন ধানের শীষ, তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা আছে, বিকজ হচ্ছে ধরেন আনসার ভিডিপি বা আর্মির যে সেবা প্রতিষ্ঠানগুলো আছে, ওইটার সাথে তো আর পলিটিক্যাল পার্টির কম্পিট চলে না, দুই ধরনের ক্যাটাগরি। কিন্তু তারপরেও এই ধরনের কাজ যে কোনো মানে কি বলবো, যে কোনো গ্রুপের প্রফেশনালিজম নষ্ট করতে পারে। হ্যাঁ, আমরা জানি যে বিডিআর বিদ্রোহের ঘটনার কথা আপনার নিশ্চয়ই মনে আছে, এবং সেইটার পিছনে এই যে ফৌজি বাণিজ্য, সেইটারও আমরা একটা ভূমিকা কিন্তু দেখি, আমরা সেটা নিয়ে খুব একটা আলাপ করি না। দেখেন, প্রশ্নটা হচ্ছে কোনটা নৈতিকভাবে গ্রহণযোগ্য আর কোনটা আপনি হচ্ছে যে যুক্তি দিয়ে প্রমাণ করছেন। আপনি আমাকে বলেন, সেটা আওয়ামী লীগ করুক আর বিএনপি করুক বা জামায়াত করুক, কোনোভাবেই একটা রাজনৈতিক দলের
একটা ব্যাংক বা একটা হাসপাতাল বা এই ধরনের প্রতিষ্ঠান বানানোর কোনো যৌক্তিক এবং নৈতিক অধিকার নাই। হ্যাঁ, সেটা তার ব্যক্তি করতে পারে। এখন দেখেন, ব্যক্তি এটা ঠিক যে ইসলামী ব্যাংক যারা শুরু করেছিলেন, মানে একটা পর্যায়ে নেতৃত্বে জামাতের ওনার একজন নেতা ইনভলভ ছিলেন, কিন্তু মূলত ইসলামী ব্যাংকের যে পুরো কনসেপ্টটা, এটা আসলে ওআইসি এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের সাথে জড়িত ছিল। এবং স্বাধীনতার পরপরই এই আলাপগুলো হয়েছে। পরবর্তীতে স্বাধীনতার পর ইমিডিয়েট যে বঙ্গবন্ধুর গভর্নমেন্ট ছিল, তারপরে হচ্ছে জিয়াউর রহমানের যে গভর্নমেন্ট ছিল, সেই সময়টাতেও এগুলো আলাপ হয়েছে। এরশাদের সময় এসে আরও এটা বেশি ইফেক্টিভ হয়েছে। আমরা যদি ওভারঅল দেখি, হ্যাঁ, তাহলে দেখবো যে আসলে ইসলামী ব্যাংক ইজ এ লার্জার প্রজেক্ট, যেটার সাথে রাষ্ট্রেরও ইনভলভমেন্ট ছিল, যেটার সাথে ওআইসি এবং বৃহত্তর যে অর্থনৈতিক আলোচনা সেটারও জড়িত ছিল। তাহলে কি প্রথম এটা দখল হইল কখন? তাহলে মানে আসলে কি ইসলামী ব্যাংক আসলে দখলের পরে দখল হচ্ছে? একবার জামাত দখল করেছে, একবার আওয়ামী লীগ দখল করেছে, এখন এসে বিএনপি দখল করছে। এখন আপনি বলেন যে আপনি আসলে এই তিনটার কোনটার পক্ষে নেবেন আর কোনটার বিপক্ষে দেবেন। আমার ব্যক্তিগত অবস্থান হচ্ছে ইসলামী ব্যাংক এইটা আসলে জনগণের টাকার ব্যাংক, মানুষ এখানে টাকা রাখে। এই মানুষের রাজনীতি থাকতে পারে, সে জামাত করতে পারে, সে অন্য দল করতে পারে, কিন্তু যারা প্রতিষ্ঠানের সাথে জড়িত তাদেরকে মানে হচ্ছে যে একটা প্রফেশনালিজমের মধ্যে আসতে হবে। এটা হতে পারে না যে মানে 5 আগস্টের পরে আমরা দেখেছি কিভাবে এই ব্যাংকটা দখল হয়েছে, আমরা শেখ হাসিনার সময় দেখেছি কিভাবে ডিজিএফআই দিয়ে এই ব্যাংকটা দখল হয়েছে, এবং এখনও যদি আমি বলি, আমি বলবো যে প্রসেসটা ঠিক হয়নি। যে প্রসেসে এটা আগাচ্ছে সেই প্রসেসটা অবশ্যই বিতর্কিত, এবং যে বিশেষ বাণিজ্য গ্রুপের কথা আসছে তারও যদি এখানে ইনভলভমেন্ট থাকে সেটাও শঙ্কার জায়গা। কিন্তু দেখেন মিশু ভাই, আপনাকে কিন্তু শেষ পর্যন্ত একটা প্রশ্নও অবশ্যই করতে হবে, সেটা হচ্ছে যে এই যে তিনটা দখলই, জামায়াতের দখল, আওয়ামী লীগের দখল এবং বিএনপির দখল, সেইটা কি গ্রাহকদের কোনো উপকার করেছে কিনা? গ্রাহকদের উপকার করেনি। তার মানে এই ব্যাংক যাদেরকে সার্ভ করার কথা তাদেরকে সার্ভ করেনি, সার্ভ করছে হচ্ছে লার্জার পলিটিক্যাল গ্রুপকে, এবং সেইটা নিয়েই ধরেন আমরা আমাদের যার যার জায়গা থেকে কথা বলছি। জি, আমরা আরেকটা ইস্যু, মার্জিয়া মমতাজ, আপনি আজকে সংসদে 300 বিধিতে স্বরাষ্ট্রমন্ত্রী আরেকটা ইস্যুতে কথা বলেছেন। ছাত্র শিবিরের একজন নেতা সমর্থ তাকে বহিষ্কার করা হয়েছে, তাই তো? ফলে সাবেক নেতা বলতে হবে, তার আত্মগোপন নাকি গুম, সেটি নিয়ে জামাত ইসলামীর লোকজন বা ছাত্র শিবিরের লোকজনের পোস্ট, এবং পরবর্তীতে তাকে উদ্ধার করার পরে জানা গেল যেটি তার একটা ব্যক্তিগত জীবন, প্রেম, পরিণয় ইত্যাদি ওরিয়েন্টেড ইস্যু। ফলে এইটা নিয়ে সংসদে যদি স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেটা নিয়ে আপনাদের আপত্তিটা আসলে কোন জায়গায়? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ছাত্র শিবির যে ভাবমূর্তিটা তৈরি করার চেষ্টা করে, তার সঙ্গে ওই নেতারাই কার্যক্রম সামগ্রিক অর্থেই যে সাংঘর্ষিক তা তো নিশ্চিত, ফলে সেটি জামাত ইসলামী বা ছাত্র শিবিরের রাজনীতিকেও প্রশ্নবিদ্ধ করলো কিনা? জি, আমি আপনার কথার জবাব দেওয়ার আগে খুব সংক্ষেপে 1 মিনিট সময় নেব। সেটা হচ্ছে যে দেখেন, একটা বাংলাদেশে যে রাজনীতির যে প্রচলিত কনসেপ্ট, যে একটা রাজনৈতিক দল কিভাবে চলবে, এটার ব্যাপারে আপনি দেখেন যে তার সেই ইনকামটা কোত্থেকে হবে, যারা এখানে কাজ করবেন তারা পোস্টারিং করবে, সেটা গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে স্পষ্ট করা আছে। জি, এবং মজার ব্যাপারটা হচ্ছে এখানে কোনো জায়গায় এই স্বচ্ছতাটা নাই। এখন একটা দলের একজন কর্মী যদি একটা প্রতিষ্ঠানে কাজ করেন এবং নিজের ইনকাম থেকে একটা পার্সেন্টেজ তিনি দলকে দেন এবং সেটার মাধ্যমে দল চলে, সেখানে অথবা একটা ব্যাংক কখনো ব্যাংক রেজলিউশন আইন ভঙ্গ করে নাই, ব্যাংক রেজলিউশন অ্যাক্ট যেটা, সেটা ভঙ্গ করে নাই, সেখানে আপনি তাকে নৈতিকভাবে কি এটা বলতে পারেন যে এটা এটা উচিত না কি উচিত? দ্বিতীয় কথা হচ্ছে, আমি এটা বলছি যে কোনো দল যদি কোনো একটা প্রতিষ্ঠান বানায় যে এটাতে আমি মানুষকে সার্ভিস দেব এবং এটার প্রতিষ্ঠান দিয়ে আমি দলকে চালাবো, তাহলে সেখানে অন্যায়টা কোথায়? নাম্বার 3, ইসলামী ব্যাংক যারা প্রতিষ্ঠা করেছেন তারা, আমি আগেই বলেছি, এটা একটা আদর্শিক স্পিরিট থেকে এসেছিল। হ্যাঁ, তারা জামাতের সাথে ছিলেন এবং এখানে আসলে অনেক ধরনের ঘটনা আমাদেরকে একটু অবজার্ভ করতে হবে। দেখেন, আপনি 24-এর পরে সালমান এফ রহমান থেকে শুরু করে মির্জা আব্বাসের স্ত্রী থেকে শুরু করে প্রত্যেকেই তাদের আগে যে নিজেদের যে আর্থিক প্রতিষ্ঠান এবং ব্যাংক বিমাগুলো ছিল তারা সেগুলো দখল করেছেন, এবং তারা স্পষ্টভাবেই বলেছেন যে এগুলো পুনর্দখল, কারণ আমাদের হাত থেকে নিয়ে যাওয়া হয়েছিল, ফিরে পাওয়া। অথচ কালিটা লাগলো শুধু ইসলামী ব্যাংককে যারা রিজিউম করার চেষ্টা করলেন, তাই না? তো এখানে আসলে আমাকে বুঝতে হবে, আইনের চোখ দিয়ে আমি এখানে তাকাতে চাই, এবং জামাত এটাকে দখল করেছে এই কথাটা বলা আসলে এখানে ক্রুড, কারণ আপনাকে বুঝতে হবে যে এটা একটা ইতিহাস আছে, জামাত দখল করেনি। এবং আপনি যখন আমাকে বলেন, আমি একজন গ্রাহক,
হ্যাঁ, আমি জামাত করি। তো দুইটা আইডেন্টিটি যখন আমার আছে আর আমি রাস্তায় নামছি আমার গ্রাহকের অধিকারের জন্য, আপনি কি বলবেন যে এখানে আন্দোলনটা জামাত পরিচালনা করছে? তাহলে এইটা দিয়ে আসলেই ইউ ডোন্ট নো হাউ টু লুক অ্যাট দ্য ইনস্টিটিউশনস। জি, পরিষ্কার। আপনার প্রশ্নটার যেটা জবাব জি। সেটা হচ্ছে, গত রাতে জিসানের কথা বলছি। জিসানকে উদ্ধার করার পরে পুলিশ তার সাথে কাউকে কথা বলতে দেয়নি, এমনকি যেই মহিলার অভিযোগের কথা আমরা এখন শুনছি তার সাথেও কাউকে কথা বলতে দেয়নি। সুতরাং এটা একটা অমীমাংসিত বিষয়, এক। দ্বিতীয়ত হচ্ছে যে আমি আপনাকে এখন 21টা কেস বলতে পারবো, আমার কাছে সময় হবে না আপনার। মানিকগঞ্জ থেকে শুরু করে চট্টগ্রাম, রাউজান, প্রত্যেকটা জায়গায় ছাত্র দলের পোস্টেড নেতারা সরাসরি এই অন্যায়ের সাথে জড়িত ছিলেন, একাধিক ধর্ষণের সাথে জড়িত ছিলেন। আমি কি তাহলে জিসানের অন্যায়টাকে ফলে ছোট সেটা করছি? হালাল হয়ে যায় কিনা? নো, কখনোই না। কিন্তু একটা অমীমাংসিত বিষয়, যেগুলো প্রমাণিত সেগুলো নিয়ে কখনো 300 ধারায় কথা বলেননি স্বরাষ্ট্রমন্ত্রী, এবং এই ধারাটা এমন যে এখানে কোনো প্রশ্ন করা যায় না, এবং একজন মন্ত্রী শুধু এই ধারায় কথা বলতে পারেন। এই ধারায় তিনি দাঁড়িয়ে একটা অমীমাংসিত জায়গা নিয়ে কথা বলতে পারেন না। আমরা এ ব্যাপারে প্রতিবাদ জানিয়েছি। জিসান ইজ জাস্ট আ কেস। দেখেন, শিবিরের কেউ, আপনার কথাটা ঠিক যে একটা আদর্শিক আন্দোলনের জন্য এরকম একটা কেস, এটা অনভিপ্রেত। কিন্তু এটাও সত্যি কথা যে এটা মানুষের সংগঠন, মানুষের দল। এখানে কারো না কারোর পা পিছলাতেই পারে। তার সাথে আমি কি তাকে ডিফেন্ড করছি যে না সে করেছে তো কি হয়েছে, সে আমার এবং সে এখানে থাকবে? তাহলে আমি ভবিষ্যতে আরো 20টা ধর্ষককে আকৃষ্ট করব। করতাম, তাই না? যে ঠিক আছে এই দল করলে তাহলে এরা আমাকে একটু কাভার আপ করবে। আমরা এটা করতে চাই না। কিন্তু আমাদের কথা হচ্ছে এটা একটা অমীমাংসিত বিষয়, এবং পুলিশ তার সাথে কাউকে কথা বলতে দেয়নি এখন পর্যন্ত। এটা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর এইখানে সংসদে কথা বলা আসলে মানায় না। এই যে জিসানের যে ঘটনা, ছাত্র শিবিরের নেতা, যেটা এক ধরনের ফোরকাস্টিং হলো এবং পরে আরেক ধরনের কথা বের হলো, এবং সেটা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে দাঁড়িয়ে 300 বিধিতে যে বক্তব্য, সেটি বিধিসম্মত হয়নি, সেটি এমপি মহোদয় বলছিলেন, মার্জিয়া মমতাজ। আপনার বিশ্লেষণ শুনতে চাই, এক। 2 নম্বর হচ্ছে এরকম গুম নাকি আত্মগোপন, এই বিতর্ক কিন্তু গেল আওয়ামী লীগ সরকারের সময়েও ছিল। ফলে সেই ধারাবাহিকতায় শেষ পর্যন্ত কি মানে সব রাজনৈতিক সংগঠনগুলো আসলে নাম লিখাবে, বা এতে করে যারা সত্যি সত্যি গুম হন তাদের প্রতি এক ধরনের তীব্র অন্যায় বা অবিচারও আমরা করি কিনা? আমি আপনার প্রশ্নের উত্তর যাওয়ার আগে আমি এমপি মহোদয়ের একটা প্রশ্নের একটু উত্তর দিয়ে নিই। উনি একটা ওনার রিপ্লাইয়ের সময় বলেছেন যে দল যদি প্রতিষ্ঠান বানায় তাহলে অন্যায় কোথায় যদি সে উপকার করে। দেখেন, যে কোনো বেসিক আন্ডারস্ট্যান্ডিংয়ে ডিভিশন অফ পাওয়ার বলে একটা কনসেপ্ট আছে। আমরা পাওয়ারকে ডিভাইড করি বিভিন্ন সেগমেন্টে যাতে পাওয়ার ওভার করাপ্ট না হয়ে যায়। উনি আমার কলিগ, শিক্ষক মানুষ, উনি নিজেও এটা জানেন যে কেন একটা সোসাইটিতে ডিভিশন অফ পাওয়ারটা জরুরি হয়। একই গ্রুপের হাতে, মানে পলিটিশিয়ানরা তারা অলরেডি একটা কোয়ার্সিভ পাওয়ার চর্চা করে রাষ্ট্রের ভেতরে, এখন তার হাতে যদি ইকোনমিক পাওয়ারও চলে আসে এবং দুটো যদি এক জায়গায় তৈরি হয়, তখন যেটা করে সেটা হচ্ছে এক ধরনের স্বৈরতান্ত্রিক অবস্থা তৈরি করে। এবং এই স্বৈরতান্ত্রিক অবস্থা যাতে তৈরি না হয়, এই জন্যই যে কোনো ডেমোক্রেসিতে এটা প্রত্যাশিত যে পলিটিক্যাল পার্টি অ্যাজ আ পলিটিক্যাল পার্টি সে ইনভলভ হবে না ইকোনমিক অ্যাক্টিভিটিসের সাথে। এটা অ্যাক্রস দ্য ডেমোক্রেটিক নর্মস। হ্যাঁ, এখন এইটা যদি আমরা ভাঙতে চাই, নিজের মতন করে সুবিধাজনক করে নিতে চাই, সেটা আমরা করতেই পারি। আমাদের যখন হাতে ক্ষমতা থাকে এটা আমরা করতে পারি, কিন্তু বাস্তবতা হচ্ছে যে নৈতিকতার প্রশ্নটা ওই জায়গা থেকে আসে। সো আমার পয়েন্টটা ওখানেই ছিল। এবার আসা যাক যে ছাত্র শিবিরের যে কর্মী সম্পর্কে যে আলাপটা হয়েছে, দেখেন মানে একজন নেতা তার সম্পর্কে যে আলাপটা হয়েছে, আমরা যদি ওভারঅল দেখি, প্রথম কথা আমি একবারে বলে নিই, আমি তার প্রেমের অধিকারে বিশ্বাস করি ব্যক্তিগতভাবে। তার পূর্ণ অধিকার আছে কারোর সাথে প্রেম করার না করার, এবং একজন প্রেমের সম্পর্ক বাস্তবায়ন হবে কি হবে না, সফল হবে কি হবে না, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, সেটা নিয়ে আমার কোনো আলাপ নাই। আলাপটা হচ্ছে পুরো প্রসেসটা। আপনি যদি দেখেন যে প্রথমে উনি যখন নিজে আত্মগোপনে গেলেন, তখন তার যারা সহকর্মী, ইনক্লুডিং মানে সামান্য কর্মী থেকে শুরু করে একদম টপ লিডার এবং বিরোধী দলের প্রধান নেতা, তিনি কিন্তু আর চারটিখানি কথা না, তিনি এখন বিরোধী দলের নেতা, তিনি পর্যন্ত পোস্ট করলেন। এবং সেই পুরো পোস্টটাকে যদি আমরা সামারি করি, দেখব যে 24 ঘন্টা এটাই ছিল যে গুম হয়েছে এবং সরকার এই গুমটা করেছে, এবং এই সরকার আসলে আওয়ামী লীগের থেকেও খারাপ। এই তো মেইন ন্যারেটিভ, তাই তো? এখন যেহেতু এটা একটা পলিটিক্যাল ন্যারেটিভ, এটা তো আর কোনো ধরেন এমনি ন্যারেটিভ না, যেহেতু পলিটিক্যাল ন্যারেটিভ, তাহলে পলিটিক্যাল ন্যারেটিভের তো পলিটিক্যাল কাউন্টারই হবে। যখন ঘটনাটা সামনে আসলো, জানা গেল, তখন আমরা দেখলাম যে না, তিনি গুম হননি, তিনি আত্মগোপনে গেছেন, এবং তার একটা ব্যক্তিগত ঘটনা যেটাকে কেন্দ্র করে। তার থেকেও গুরুত্বপূর্ণ ব্যাপার, তিনি যে শিবিরের কোন পদে ছিলেন
এটাও আমরা হয়তোবা জানতে পারতাম না যদি এই ঘটনাটা এইভাবে না হতো। এর কারণ হচ্ছে এই পুরো পলিটিক্যাল গ্রুপটা তাদের যে এন্টায়ার সাংগঠনিক কাঠামো সেটা প্রকাশ করে না। এখন দেখেন, ছাত্র দলের কেউ একজন রেপ করলে আমি জানতে পারি, কারণ ওই কমিটিটা প্রকাশিত। গোটা বাংলাদেশে যদি এই ধরনের শিবিরের কেউ করেও থাকে, আমার হাতে তো প্রমাণ নাই এটা বলার জন্য যে এটা ও করেছে কিনা, কারণ তার কমিটিই তো প্রকাশিত না। এটা তো একটা বেসিক স্ট্যান্ডার্ড যে কোনো রাজনৈতিক দল তার কমিটি প্রচার করবে। সেকেন্ড যে পয়েন্টটা, গুমের যে ব্যাপারটি আসছে, দেখেন বাংলাদেশের গুম অত্যন্ত সেন্সিটিভ একটা ব্যাপার। গত 17 বছরে, বিশেষ করে 2013-14 পর থেকে আমরা দেখেছি গুম রাষ্ট্রীয়ভাবে ব্যবহার করা হয়েছে অপোজিশনের রাজনৈতিক দলগুলোকে দমন করার জন্য। এবং এইটার শিকার জামায়াত ইসলামী, এইটার শিকার হয়েছে বিএনপি, এইটার শিকার হয়েছে বামপন্থী বিশেষ করে সর্বহারারা, এমনকি আওয়ামী লীগের কিছু বিদ্রোহী গ্রুপের কিছু সদস্যও কিন্তু এর শিকার হয়েছে। মানে গুমটা বাংলাদেশে ইনস্টিটিউশনালাইজ ছিল। আমরা দেখেছি কেমন করে মানে এই গুমের টাকার লেনদেন হতো, তাই তো? এখন এরকম একটা সেন্সিটিভ বিষয় যদি একটা রাজনৈতিক দলের, একটা ছাত্র সংগঠনের এত বড় একজন নেতা এটা করেন এবং পুরো সংগঠন যদি গুম হয়েছে বলে এই প্রচারণায় লেগে যায়, এবং যখন ঘটনাটি প্রমাণিত হলো তখন আর তারা দলীয়ভাবে এটার জন্য ক্ষমা চান না, তখন সেটা একটা প্রবলেম। জি, আমি আপনাকে একটু থামাই। আমি একটু হাফিজ ভাই আপনার কাছে এই প্রসঙ্গে শুনতে চাই। ফলে এই যে একটা ন্যারেটিভ তৈরি করা, এবং আসিফ বিন আলী যেটা বলছিলেন, যেহেতু ন্যারেটিভটা এরকম ছিল যে গুম করা হয়েছে, এবং গুম মানে সরকার করেছে নিশ্চয়ই, রাষ্ট্রীয় সিদ্ধান্ত অথবা আইন শৃঙ্খলা বাহিনীর সিদ্ধান্ত, ফলে সেটার কাউন্টার দেওয়া সরকারি দলের নেতাদের বা বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বই ছিল বলে আপনি মনে করেন কিনা, এবং সেটা 300 বিধিতেই কেন তার করতে হলো? ওই যে বিরোধী দলীয় নেতা যে ক্লেম করলেন যে গুম হয়েছে জানতে চায়, এবং তার সমস্ত সংগঠনের লোকজন যখন এটা প্রচার শুরু করলো, তখন বাধ্য হয়েই স্বরাষ্ট্রমন্ত্রী এটা করতে হয়েছে। কারণ যদি বিরোধী দলীয় নেতা না করতেন বা ওই পর্যায়ে না হতো, তাহলে হয়তো এটা এই পর্যায়ে আসতো না। যেহেতু তারা এইটাকে স্পেসিফিক টার্গেট করে সরকারের বিরুদ্ধে এলিগেশন এনেছে, সুতরাং এই সরকারের যাতে এই এলিগেশনটা সরকারের যাতে না হয়, যার কারণে আমার ধারণা উনি এই 300 বিধিতে বিবৃতি দিয়েছেন এবং আসল ঘটনা বের হয়ে আসছে। তবে আমি মনে করি ব্যক্তিগতভাবে প্রত্যেকেরই ব্যক্তিগত জীবন থাকতে পারে, এটা তার ব্যক্তিগত লাইফ, এটা নিয়ে ঘাটাঘাটি না করাই ভালো। এটা উচিত ছিল জামাত ইসলাম বা তাদের দলের এটা নিজেরা আগে আগে যোগাযোগ করে বা এটা এরকম প্রতিফলন না ঘটালে এই পর্যায়ে আসতো না। তাহলে তার হয়তো একটা প্রাইভেট লাইফও সেফ এইভাবে ডিসক্লোজ হতো না। কিন্তু এখন ওই যে সমস্যা, অতি উৎসাহী হয়ে মানে কোনো কিছু হলেই প্রকাশ করতে হবে, গুম এই আগের মতো হয়ে গেল। আমাদেরকে বুঝতে হবে 5ই আগস্ট বা 24শে জুলাই বা জুলাই আগস্ট আমাদের ওইখান থেকে বের হয়ে আসতে হবে। আমাদেরকে ইন জেনারেল হলে চলবে না, আমাদেরকে বের হয়ে আসতে হবে, সবার স্বার্থ চিন্তা করতে হবে এবং দেশটাকে একটু চিন্তা পরিবর্তন আসতে হবে। এখানে কোনো কিছু হলেই গদবাধা অনুযায়ী যদি যান, তাহলে এটা রেজাল্ট ভালো হবে না। এটাকে আসতে হবে আমাদের ইন জেনারেল মানুষ কি চায়, ফেয়ার। সেটা আমি আরেকবার আপনার কাছে আসার চেষ্টা করব। মার্জিয়া মমতাজ, ধরেন এক ধরনের উত্তাপ আজকে আপনি সংসদে ছিলেন, আমরা সংসদে দেখছি, আবার বিকেলে আপনাদের কর্মসূচিও ছিল রাজপথে। মানে এই 100 দিন বা 4 মাসের সরকার হয়নি, তার আগেই কেন এত উত্তাপ? কারণ জামাত তো বিএনপির সঙ্গে দীর্ঘদিনের অ্যালায়েন্স আপনাদের ছিল, একটা আদর্শিক ঐক্যও ছিল বলে মনে করা হয়, কৌশলগত কারণে আপনারা ছিলেন। পরে এখনই কেন রাজপথে নামতে হলো আপনাদের, এবং সংসদেও যে উত্তাপ ছড়াচ্ছে সেটি বা আসলে কি বার্তা দেয়? আমি একটা কথার একটু এক্সপ্লেনেশন দেব। সেটা হচ্ছে যে দেখেন, ঘরপোড়া গরু যেই মেঘে কোনোদিন বৃষ্টি হবে না সেটা দেখেও ভয়, সিঁদুর মেঘ দেখলে ভয় পায়। এবং জিসান যখন আসলে হারিয়ে গেল, তাকে ট্রেস করা যাচ্ছিল না, তখন এই ব্যাপারটাতে সবার এই কথাটা মনে হবে, কারণ সে পলিটিক্যালি খুবই অ্যাক্টিভ। হ্যাঁ, তো এখানে আসলে এইটা মনে হওয়াটা কাউকে আপনি দোষ দিতে পারেন না আজকের বাংলাদেশে দাঁড়িয়ে। পরে একটা সংশোধনী দিলে কি হতো? দিয়েছে তার যে দায়িত্বশীল, আমরা কিন্তু তার পোস্ট থেকেই জেনেছি, তাই না? তাকে যে বহিষ্কার করা হয়েছে এটা কিন্তু তার পোস্ট থেকেই জেনেছি, এবং সে খুব সুন্দর করে ধাপে ধাপে এটাকে বর্ণনা করেছে যে আমরা এটুকু জেনেছি এবং এটুকু জানতে পারছি না। জিসানের সাথেও কথা বলা যাচ্ছে না, এবং যে নারীটিকে তুলে নিয়ে যাওয়া হয়েছে তার বাসা থেকে এবং তারপরে মামলা দেওয়া হয়েছে, আত্মগোপনে যাওয়ার পরে মামলা দেওয়া হয়েছে, তার সাথেও কথা বলা যাচ্ছে না। আমি এখানে একটা কথা একটু বলি যে এই যেই অপরাধটার কথা বলা হচ্ছে, এটা যদি প্রমাণ হয়
তাহলে এটার সাথে আপোষের কোনো প্রশ্ন নাই। এটা মাথায় রেখেই আমি বলছি যে স্টিল দ্য কেস ইজ আনরিজলভড। তাহলে আমরা এটা নিয়ে আর আরেকটা কথা না ব্যাপার বলি। হচ্ছে, বাংলাদেশ ছাত্র শিবির সম্ভবত একমাত্র সংগঠন যাদের একটি নিজস্ব পত্রিকা আছে, যেখানে প্রত্যেকটা কমিটি প্রকাশিত হয় লিখিতভাবে, প্রতি মাসে না, প্রকাশিত কিন্তু সেটা হয়। আসিফ বিন আলী কিভাবে জানবেন? এখন একটা পত্রিকা জাতীয়ভাবে প্রকাশিত হয়, সেখানে কমিটির সবার নাম আসে। আমার মনে হয় আমি আমার থেকে এতটুকুই জানাতে পারি। আচ্ছা, এখন আর- তাহলে সংসদে উত্তাপটা জি, কেন আপনি যে ছড়ালেন বা প্রশ্ন রাজপথেই বা করেছেন। কেন? সংসদে আসলে ব্যাপারটা হচ্ছে, আপনি কি 300 ধারার সেই উত্তাপের কথা বলছিলেন? স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পরের বক্তব্যের পরের উত্তাপ, আর বিএনপির একজন সংসদ সদস্যের বক্তব্যকে ঘিরে উত্তাপ, আপনাদের কাউকে কাউকে চেনা যায় না সেটি নিয়ে উত্তাপ। জি, আমার মনে হয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পরের অংশটা আমরা একটু আগে কথা বলেছি। আর আরেকজন সংসদ সদস্য যিনি এই কথাটি বলেছেন, এটা আসলে টোটালি আনএক্সপেক্টেড। এবং সবচেয়ে আমাদেরকে যেটা আঘাত করেছে সেটা হচ্ছে যে তিনি যখন কথাগুলো বলছিলেন যে চেনা যায় না, যদিও আমি দেখেন আমি নিজেও কিন্তু এই রিচুয়ালটা পালন করছি না, কিন্তু আমি এটা শ্রদ্ধা রেখেই, মাথায় রেখেই এটা পালন করছি না যে আপনি নেকাবের কথা এটা- বলছেন। জি, যে এটাও ইসলামের একটা অংশের চিন্তাভাবনা। এবং দেখেন, তারা সরকারি যথেষ্ট পরিমাণের নিয়ম কানুন পার হয়ে এখানে যাচ্ছেন, প্রতিদিন ফেস ভেরিফিকেশনের মাধ্যমে সংসদে প্রবেশ করছেন। তো এখানে যখন জনাব মনিরুল হক চৌধুরী কথাটা বললেন, তখন আমরা খুব অবাক হয়ে লক্ষ্য করলাম এবং ব্যথিত হলাম যে সরকারি দলের নারী সদস্যরাও টেবিল চাপড়েছেন এবং তারা খুব উচ্ছল ছিলেন। তো এটা তো আসলে, যদি আমি নারী হিসেবে চিন্তা করি, তাহলে আমরা যখন পোশাকের স্বাধীনতার কথা বলি, তখন কি শুধু কমানোর কথা বলি? যারা একটু বেশি পোশাক পরেন তাদের স্বাধীনতায় আমরা বিশ্বাস করি না? তো এই বিষয়টাকে আমাদের মনে হয়েছে অ্যাড্রেস করা জরুরি। এটা যদি একজন ব্যক্তি মনিরুল হতেন তাহলে এটা হয়তো এতটা ওজনদার হতো না, কিন্তু এখানে তারা সমর্থন দিয়েছেন এবং পরবর্তীতে আরও 2 জন সংসদ সদস্য এই ব্যাপারে কথা বলতে চেয়েছেন এবং স্পিকার কিন্তু আমাদের কোনো অ্যাপ্লিকেশন ছাড়া এটাকে এক্সপাঞ্জ করেছেন এবং তিনি ওই 2 জন সংসদ সদস্যকে মনে করিয়ে দিয়েছেন যে এইটা অলরেডি এক্সপাঞ্জড, আপনারা কথা বলবেন না। তো আমাদের কাছে পুরোটা আচরণকে মনে হয়েছে যে এটাকে আমরা একটু অ্যাড্রেস করা দরকার। জি, আমরা একটু রাজপথের উত্তেজনা নিয়েও কথা বলতে চাই। আজকে জামাত এবং বিরোধী দল বেশ বড় একটা সমাবেশ করেছে রাজধানীতে, এবং সেটার মূল ইস্যু ছিল মূলত বিদ্যুতের দাম। এবং আমরা জানি যে বিদ্যুতের দাম তো বেড়েছে, জ্বালানি তেলের দাম আপনার সরকারকে সমন্বয় করতে হয়েছে। অর্থমন্ত্রী বলছেন 4 বছরের আগে অর্থনীতি স্বাভাবিক হবে না, তার মানে আরও অন্তত 4 বছরে আমাদেরকে এই ঘানি টানতে হবে। ভাই, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, এই উত্তাপ যে রাজপথেও ছড়াচ্ছে এবং ধরেন দ্রব্যমূল্য বলি, বিদ্যুৎ সংক্রান্ত ইস্যু বলি, এই ইস্যুগুলো তো খুবই জনসম্পৃক্ত। বৈশ্বিক প্রভাব হোক আর আগের আমলের কারণে অর্থনীতির দুরবস্থা হোক, সরকারকে সেটি সামাল দিতে হচ্ছে, অর্থমন্ত্রী সেটি স্বীকারও করেছেন। ফলে বিএনপি কি কৌশলগতভাবে একটু পিছিয়ে যাচ্ছে কিনা বিরোধী দলের কাছে? এখানে আগানো পিছানোর কোনো সম্পর্ক নাই। এখানে দেখতে হবে আপনার দেশ চালাতে হচ্ছে। দেশ চালাতে হলে যে সমস্ত জায়গায় আপনার মনে করেন যে প্রয়োজন, বিদ্যুৎ বৃদ্ধি করা ছাড়া উপায় নাই বা কোনো চয়েস নাই, হ্যাঁ, এখানে আপনার গভর্নমেন্ট যেটা করেছে এটাও ঠিক করেছে। আর আমি মনে করি বিরোধী দল যদি রাজপথে না যে পার্লামেন্টেই এটার উপরে সরব হয়, এটাই ভালো হতো। কারণ এখনও আমরা 100 দিন পার, মানে এখনও আমরা এক বছর পার হয়নি, এই কিছুদিন সরকার হলো। তারা প্রোটেস্ট করবে, এটা স্বাভাবিক। এই কারণেই তো বিরোধী দল। আর সরকারেরও দেশ চালাতে গেলে যে সমস্ত উপকরণীয় জিনিস প্রয়োজন, যে সমস্ত কারণ না হলে সরকার চলবে না, সেগুলো তো সরকার করবেই। তবে হ্যাঁ, এখানে কোঅর্ডিনেশন থাকা ভালো, বিরোধী দলের সাথে কোঅর্ডিনেশন করলে ভালো হতো আমি মনে করি। এবং ভবিষ্যতে আরও এগুলো অনেক কিছু ঘটবে বা করবে, সেখানে যদি আমরা ওইভাবে চিন্তা করি সেটাই ভালো হবে। আর আমি মনে করি বিরোধী দলের উচিত রাজপথে না যেয়ে কারণ আমি দেখেছি ঢাকার রাজপথে একটা মিছিল গেলে যে কীরকম ট্রাফিক হয় বা কীরকম দুর্ভোগ হয়, এটা আমি মানে তাদের ছোট করার জন্য বলছি না, আমি জনগণের জন্য বলছি। এটা এখন না করলেও চলতো, এটা আরও দিন পরে আছে, সামনে করা যাবে। এবং সরকারের যে সমস্ত জায়গায় কোনো উপায় নেই, আপনি তো ইউনূস সরকার যেভাবে দেশটাকে রেখে গেছে, বা গত 16 বছরের পরে ইউনূস সরকার তারা যেভাবে দেশটাকে রেখেছে, বিএনপির কোনো চয়েস নাই বা বর্তমান সরকারের কোনো চয়েস নেই এগুলো করা ছাড়া।
এগুলো করতেই হবে, মানে বাধ্য হয়ে করতে হচ্ছে, কোনো চয়েস নাই। কারণ আপনি কিভাবে দেশ চলবে, কাউকে না কাউকে তো দায়িত্ব নিতে হবে। আর সবসময় মনে রাখবেন, যারা দেশ চালায় তারা সবসময় একটু পিছনে থাকতে হয়, কারণ তাদেরকে দায়িত্ব নিয়ে আগাতে হয়। সমালোচনা করা সোজা, বক্তব্য দেওয়া সোজা, কিন্তু কাজ করাটা কঠিন, এটাকে আপনাকে বুঝতে হবে। আসিফ বিন আলী, সীমান্তে বাংলাদেশ ভারত সীমান্তে একটা উত্তেজনা চূড়ান্ত রকমের। ভারত শুরুতে মনে হলো, বরাবরই তারা বলে আসছিল যে নির্বাচিত সরকার আসলে সম্পর্ক ভালো হবে, প্রয়াত বেগম খালেদা জিয়ার জানাজায় তাদের প্রতিনিধি পাঠানো, পরবর্তীতে শপথ অনুষ্ঠানের প্রতিনিধি পাঠানো, সেটা সেরকম ইতিবাচক সিগন্যালও দিল। হঠাৎ করে যখন বিএসএফ এর সঙ্গে বিজিবির আমাদের ডিজি দিল্লিতে বৈঠক করছেন, সে সময় আমরা সীমান্তে আরেকটি হত্যাকাণ্ড দেখলাম। 2003-04 পরে নতুন করে পুশিন দেখতে হলো, এবং বিজিবি এবং বিএসএফ এর যে বিবৃতি, সেখানে অনেক ধরনের অসঙ্গতি, বেশ কিছু পুশিনের ঘটনা বাংলাদেশও স্বীকার করেছে, সেটা 2500 প্লাস 2800 সম্ভবত। ফলে এই উত্তেজনাটা আসলে কেন, এবং এটির প্রতিবাদ করায় আজকে জামাতের আমির একটি পাবলিক মিটিংয়ে বলেছেন তিনি বিভিন্ন জায়গা থেকে তাকে নানান ধরনের কথাবার্তা বলা হচ্ছে, ব্লেম করা হচ্ছে। থ্যাংক ইউ আপনার প্রশ্নের জন্য। আমি প্রশ্নের উত্তরটা যাওয়ার আগে দুটো পয়েন্ট একটু ক্লিয়ার করে নিই। একটা পয়েন্ট হচ্ছে যে শিবিরের কমিটি প্রকাশের ক্ষেত্রে শিবিরের খুব রিসেন্টলি শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কমিটি পাবলিক হয়েছে। আমরা এর আগে পর্যন্ত এই ধারাবাহিকতা খুব একটা দেখি নাই। আর কমিটি মানে শুধুমাত্র সেন্ট্রাল কমিটি না, কিন্তু এটা মনে রাখতে হবে। ডেফিনেটলি শিবির হয়তো তার সেন্ট্রাল কমিটি প্রকাশ করে। এইটা কিন্তু ধরেন আজিজুর রহমান কলেজ, আমি জানি না ওই কলেজে শিবিরের কমিটি হয়তোবা কে আছে, হয়তোবা এটা তাদের স্ট্র্যাটেজিক কারণেই তারা করে না, এবং এটা আন্ডারস্ট্যান্ডেবল যে আওয়ামী লীগের আমলে তারা প্রেশারে ছিল, তাদের নিজেদের নিরাপত্তার খাতিরে করতো না। সো এটা একটা পয়েন্ট আমার মনে হচ্ছে যে যোগ করার। নাও কামিং ব্যাক টু আপনার প্রশ্নের উত্তর, দেখেন এই মুহূর্তে সীমান্তে যেটা হচ্ছে, এটাকে আমরা বলি কি বলবো যে লিমিটেড কোয়ার্সিভ টুলসের ব্যবহার ফরেন পলিসিতে। অর্থাৎ এইটা খুব বেশি কোয়ার্সিভ না, আবার খুব কমও না, কিন্তু একটা মেসেজিং করার জন্য। শেষবার এত বড় এই ধরনের প্রেশার তৈরি করা হয়েছিল 2017-র পরে। 2017 থেকে 19 বা 20-এর শেষের দিক পর্যন্ত আমরা দেখব যে প্রায় 4500-এর মতন মানে মানুষকে পুশিং করা হয়। এবং এটার একটা কারণ ছিল যে 16 পরবর্তী সময়ে সেই সময়ের হাসিনা গভর্নমেন্ট চায়নার প্রতি এক ধরনের ডিপেন্ডেন্সি দেখতে পাচ্ছিলাম। এটা আসলে বাংলাদেশে, আমি যেটা সবসময় বলি মিশু ভাই, যে বাংলাদেশকে 3টা জিওপলিটিক্যাল কোয়েশ্চেন অ্যাড্রেস করতে হয়। প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে যে রাশিয়া আমেরিকা কোয়েশ্চেন, কারণ রাশিয়া আমাদের নিউক্লিয়ার প্ল্যান্টের সাথে জড়িত, আমেরিকা আমাদের বিগ পার্টনার। সেকেন্ড হচ্ছে আমেরিকা চায়না কোয়েশ্চেন, আমরা আমেরিকার কাছে বিক্রি করি দ্রব্য আর চায়নার কাছ থেকে কিনি। থার্ড যে প্রশ্নটা, যেটা রিজিওনাল, সেটা হচ্ছে চায়না ইন্ডিয়া প্রশ্ন। ইন্ডিয়ার যে সিকিউরিটি ইমাজিনেশন, সেইখানে বাংলাদেশ একটা প্লেগ্রাউন্ড, আর চায়নার যে ইকোনমিক প্ল্যানিং, সেখানে বাংলাদেশ একটা প্লেস। আবার আমেরিকার যে ইন্দো প্যাসিফিক প্ল্যান, সেইখানে ইন্দো প্যাসিফিকের বে অফ বেঙ্গলের উপরে ডমিনেশনের একটা বেজ হচ্ছে বাংলাদেশ। তো এই যে অবস্থা, এই অবস্থায় বাংলাদেশ ওভারঅল অলওয়েজ যে পলিসিটা নিয়েছে সেটা হচ্ছে অ্যাম্বিগুইটি পলিসি, অর্থাৎ আমি কি করব এটা যাতে অন্যরা বুঝতে না পারে। তো এইটা আমরা ফরেন পলিসিতে এক ধরনের লেজিনেস বলি। হ্যাঁ, তো লেজিনেস কারণ হচ্ছে যে আমাদেরকে প্রায়োরিটাইজ করতে হয় যে কোনটা বেশি জরুরি ন্যাশনাল সিকিউরিটির জন্য, কোনটা কম। ইন্ডিয়া এখন যেটা করছে তার দুটো কারণ। একটা হচ্ছে তার ডোমেস্টিক পলিটিক্স। বাংলাদেশের সীমান্তকে কেন্দ্র করে 5টা ভারতীয় রাজ্যের মধ্যে অন্তত 4টাতে বিজেপি গভর্নমেন্ট রয়েছে। মেঘালয়ে বিজেপি পাওয়ারফুল হচ্ছে। এই 4টা রাজ্যেই যেটাতে বিজেপি গভর্নমেন্ট রয়েছে, বাংলাদেশি মুসলমান ইস্যুটা তাদের রাজনীতির একদম কোর আর্গুমেন্ট, এবং তারা এটা ডোমেস্টিক পলিটিক্সের জন্য করবে। সেকেন্ড যে পয়েন্টটা, সেটা হচ্ছে যে তারেক রহমানের সামনে একটা ভিজিট আছে, আমি যদি ভুল না বলি তাহলে হচ্ছে যে, এবং এই ভিজিটের নিয়ে বেশ আলোচনা হচ্ছে মালয়েশিয়া, চায়না, ইন্ডিয়া, মানে কোনটা প্রায়োরিটি পাবে। সো এই সবগুলোকে মিলায় আমার মনে হয় যে দিস ইজ আ ভেরি টুল যেটা ইন্ডিয়া এই মুহূর্তে ব্যবহার করছে। আর আমাদের দিক থেকে আমাদের রেসপন্সটা খুবই উইক। আমি একটা এক্সাম্পল দিয়ে শেষ করছি। অন্তত গত কয়েক সপ্তাহে যাদেরকে পাঠানো হয়েছে বাংলাদেশের ভেতরে, তার মধ্যে অন্তত কয়েকজন রয়েছে যারা রোহিঙ্গা রেজিস্টার্ড রিফিউজি। বাংলাদেশ গভর্নমেন্টের উচিত ছিল ইন্ডিয়ান হিউম্যান রাইটস অর্গানাইজেশনকে যদি দরকার হয় টাকা দিয়ে বলা যে ভাই তোমরা কোর্টে গিয়ে কেস করো, কোর্টে বলো যে এই রিফিউজিদেরকে ইন্ডিয়ান গভর্নমেন্ট তার মানে জাজদের সামনে প্রেজেন্ট করুক। আমরা শুধুমাত্র পলিটিক্যালি অনেক কথাবার্তা বলছি, বিরোধী দল বলেন, সরকার দল বলেন, উদ্যোগ যেটা নেওয়ার সেটা কিন্তু নিচ্ছে না। জি আপা, এই পুশিন এবং সীমান্ত উত্তেজনার প্রসঙ্গে এবং প্রতিবেশী দেশটির সঙ্গে আচরণ নিয়ে
ভারত একটা ভারতকে নিয়ে অহেতুক ইস্যু তৈরির চেষ্টা করছে জামাত। আজকে আপনার দলের প্রধান এই অভিযোগ করেছেন, যেরকম অভিযোগ তিনি অন্য জায়গা থেকেও পাচ্ছেন। বিষয়টা আসলে কি? এবং জি, আমি আমার আগে যিনি বলেছেন উনি সুন্দর করে বলছিলেন, আমার মনে হচ্ছিল আপনাকে বলি যে আমার সময়টা ওনাকে দিয়ে দেন। হ্যাঁ, কারণ এই ইনফরমেশনগুলো আমাদের জানাটা জরুরি, যে আমাদের কোথায় আরেকটু কাজ করতে হবে। দেখেন মিস্টার ত্রিবেদী যেই সময় বলছেন যে আমাদের 120 কোটির সাথে এখানকার 20 কোটিকে অ্যাড করে দেওয়ার মতন একটা, আমি জানি না এটা ফ্রেন্ডলি কথা নাকি, এটা কূটনীতির ভাষা নাকি, সেই সময় জিরো লাইনের পাশে কি অবস্থা। এবং তাদেরকে দুইটা অপরাধে বের করে দেওয়া হচ্ছে, একটা হচ্ছে মুসলিম আর একটা হচ্ছে বাংলাভাষী, যেটা আমাদের জন্য খুবই গায়ে লাগার মতন একটা ব্যাপার, তাই না? তো এটাকে প্রপারলি অ্যাড্রেস করা দরকার। আমরা আজকে আলোচনার জন্য একটি নোটিশ দিয়েছিলাম সংসদে, এটা আগে দেওয়া হয়েছিল, ব্যারিস্টার আরমান দিয়েছিলেন, ঢাকার এমপি, এবং আমরা বৃহস্পতিবারে সেই অনুযায়ী পেলাম যে এটা রবিবারে আলোচনা হবে, কিন্তু আমরা জানি না আসলে কেন এটা সরিয়ে নেওয়া হলো। আজকে তিনি কথাও বলেছেন। তো এখানে আসলে এই ব্লেমটা দেওয়ার আসলে কোনো কারণ নেই, এটা ন্যাশনাল ইস্যু আমার মনে হয়, এবং আমরা এটাকে যে যার জায়গা থেকে অ্যাড্রেস করার চেষ্টা করছি, এবং আমাদের একটা ন্যাশনাল অ্যালায়েন্স দরকার, যে আমরা এখানে আসলে একসাথে ন্যাশনাল ইস্যুতে আমরা একসাথে। তো আমার মনে হয় আমরা সেদিকেই বিশেষ যাওয়া করে ফরেন পলিসি। এক্স্যাক্টলি। জি, সেক্ষেত্রে আপনাদের একটা ছায়া সংসদ করার কথা ছিল, বা ছায়া পার্লামেন্ট, শ্যাডো পার্লামেন্ট, সেটা হতে আসলে আর কতদিন লাগবে? এটার প্রশিক্ষণ চলছে? সেটা তো আসলে এটা কোনো স্ট্রাকচারাল কোনো পজিশন নাই এখনো বাংলাদেশে, আচ্ছা, তাই না? এবং আমরা ওরকমই একটা জায়গা দিয়েই আমরা একটা বাজেট করেছি, একটা প্রপোজাল দিয়েছি, এবং আমরা দেখিয়েছি কোন কোন জায়গাগুলোতে আর একটু কারেকশন করা সম্ভব। আমাদের সেই কমিটিটাই কাজ করেছে, এবং তারা বারবার কিন্তু আসছেন মিডিয়ার সামনে, তারাই প্রেজেন্ট করছেন, তারাই বলছেন, ব্রিফ করছেন। তো এটার ক্ষেত্রে আমার মনে হয় যে এইটার কোনো স্ট্রাকচারাল কোনো জায়গা যদি থাকে তাহলে অবশ্যই তাদেরকে আমরা প্লেস করতে পারবো। জি, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। দর্শক ভালো থাকুন সবাই। এই ছিল আলোচনা, সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।